হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম। তোমরা যারা যারা কেপিএসআই এর প্রিলিমিনারি এক্সাম দিয়েছো এবং মোটামুটি ভালো স্কোর আসছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওতে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব কি কাট অফ যেতে পারে, কিভাবে তুমি প্রস্তুতি নেবে, জিএস ডেসক্রিপটিভ পেপার কি লিখবে, কিভাবে লিখবে, কোনগুলোর প্রতি ফোকাস করবে, ম্যাথ জিআই থেকে শুরু করে সমস্ত কিছু আলোচনা করব। যারা সাব ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন রাখো, সেটা বেঙ্গল পুলিশ হোক বা কলকাতা পুলিশ হোক, তারাও কিন্তু এই ভিডিওটা দেখবে, কারণ এখানে আমি একটা বেস্ট স্ট্র্যাটেজি তোমাদের বলবো, ঠিক আছে? এবং প্রতিবারই আমি তোমাদের একটা কথা বলি, বর্তমান দিনে একটা কনস্টেবলের অ্যাসপিরেন্ট এবং একটা সাব ইন্সপেক্টর অ্যাসপিরেন্টের মধ্যে বেশি মেরিটের পার্থক্য থাকে না। তোমাদের মধ্যে অনেকেই তর্ক বিতর্ক করতে পারে, আজকে আমি সেটা লজিক্যালি বোঝাবো, ঠিক আছে? যারা যারা ভাবছো যে না আমি তো কনস্টেবলেরই এক্সাম দেবো, আমার দ্বারা সাব ইন্সপেক্টর হবে না, তাদেরকেও বলবো এই ভিডিওতে দেখো, ঠিক আছে? দেখলে বুঝতে পারবে একটা এসআই এবং কনস্টেবলের মধ্যে খুব একটা পার্থক্য নেই, ঠিক আছে? তুমি যদি কনস্টেবল হও, সারাদিন একটা সাব ইন্সপেক্টরকে স্যার 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 বলবে, তো সেই জায়গায় যদি একটু চেষ্টা করো তুমিও সাব ইন্সপেক্টর হতে পারো, ঠিক আছে? তো যাই হোক, ওভারঅল আজকে অনেক কিছু ডিসকাশনের আছে, তাই আর বেশি কথা বলছি না, যাচ্ছি আজকে আমাদের টপিকে। এখানে আমি দেখাবো যে কাট অফ প্রিভিয়াস ইয়ারে কি গেছিল এবং কিরকম হতে পারে, ঠিক আছে? দেখো 2021-এ ভ্যাকান্সি ছিল কত? 2021-এ ভ্যাকান্সি ছিল 330টা টোটাল, কিন্তু ভ্যাকান্সি ছিল 2021-এ, ঠিক আছে? টোটাল ভ্যাকান্সি ছিল, যার মধ্যে লেডি এসআই এর যে পোস্ট ছিল সেটা ছিল 27টা। আর কাট অফ কিরকম গেছিল? কাট অফ গেছিল তোমার ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে 145.5, আর ফিমেলদের ক্ষেত্রে গেছিল 145, ঠিক আছে? ওবিসি বির ক্ষেত্রে 144 আর 137.5 গেছিল ফিমেলদের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে 135.5 আর এসসি দের ক্ষেত্রে গেছিল 138.5। এটা 2021-এর ডেটা, যেখানে টোটাল ভ্যাকান্সি 330টা ছিল এবং 27টা ছিল লেডি এসআই দের জন্য, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে 2023-এ কত কাট অফ যেতে পারে? দেখো পোস্ট অনেক কম, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ভেবে থাকো যে এর নিচে কাট অফ যাবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। কারণ সময়ের সাথে সাথে অনেক রিসোর্স আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউবে এসছে, ছেলেমেয়েরা বুঝতে পেরেছে যে কোনগুলো পড়তে হবে, কোনগুলো ছাড়তে হবে। এবং সত্যি কথা বলতে 2021-এর পর আমরা সেইরকম ভাবে কোনো ভ্যাকান্সি বেরোতেই দেখিনি, ঠিক আছে? তো সবাই কিন্তু পুরনো স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু একদম পাখির চোখ করে বসে আছে যে না ভ্যাকান্সি বেরোলেই আমাকে সিলেকশন পেতে হবে, আর সেইভাবেই কিন্তু পড়ছে যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কাট অফ এর আশেপাশেই থাকবে, খুব বেশিও হবে না আবার খুব কমও হবে না, ঠিক আছে? মোটামুটি তুমি যদি 70টা কোশ্চিন করে আসতে পারো, তাহলে তুমি কিন্তু মেন্সের প্রস্তুতি নিতে পারো। কারণ মেন্সের প্রস্তুতিটা 1-2 দিনের বিষয় নয়, বা 1-2 দিনে তুমি ঠিক আছে রেজাল্ট বেরোলো তারপর আমি প্রস্তুতি শুরু করলাম, তা কিন্তু নয়, ঠিক আছে? আমি আবার বলছি, ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে মোটামুটি 145-এর ওপর নিচে আশেপাশে যদি তোমার নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি কিন্তু প্রিপারেশন নেবে ভাই, ক্লিয়ার? অবশ্যই প্রিপারেশন মেন্সের জন্য নেবে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে নেবে, এটাই কিন্তু আজকে এই ভিডিওর মূল বিষয়বস্তু, ঠিক আছে? এখানে অনেক কেপি অ্যাসপিরেন্ট রয়েছে ভাই, খুব ভালো করে দেখো যে কিভাবে তুমি প্রস্তুতি নেবে, বসে থেকো না। কারণ এতদিন পর তোমাদের পরীক্ষা যদি হয়, আবার কবে হবে তার নেই ঠিক, ঠিক আছে? তুমি এত কষ্ট করে প্রিলিমিনারি পাস করবে, এবার তারপর তুমি যদি বসে থাকো, তাহলে তার তোমার থেকে মানে বলো তার কেউ নেই, এই হচ্ছে ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? তোমরা জানো ভোট আছে, হয়তো লেট হচ্ছে, কিন্তু পরীক্ষা হবে একটু 200%, ঠিক আছে? এবং সেগুলো কিন্তু পুজোর আগেই কিন্তু হবে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে? তোমাদের হাতে ম্যাক্সিমাম 2-3 মাস সময় আছে, যেটা আইডিয়া করা যাচ্ছে, এবং কোনো অফিসিয়াল ইয়ে নেই, আইডিয়া করা যাচ্ছে, ঠিক আছে? এবং 2-3 মাস জেনুইনলি লাগে একটা প্রিপারেশন নেওয়ার জন্য। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে, তোমরা আমি ধরলাম তুমি প্রিলিমিনারি পাস করবে বা তোমার আশেপাশে স্কোর আছে, মানে ধরো তুমি 70টা 75টা ঠিক করে এসছো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে মেন্সের প্রস্তুতি নিতে গেলে একটা বেস স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, ঠিক আছে? তোমরা জানো যে মেন্সে তোমার থাকে 200 নাম্বার, ঠিক আছে? এবং সেখানে যদি আমি সাবজেক্টগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি, তাহলে আমি দেখবো জিএস পেপার যেটা, এটার জন্য 50 নাম্বার, বেঙ্গলির জন্য 50 নাম্বার, ইংলিশের জন্য 50 নাম্বার, এবং ম্যাথ
25 এবং জিআই 25, মানে টোটাল হচ্ছে 50 নাম্বার। টোটাল হলো কত? 200 নাম্বার। ঠিক আছে, খুব ভালো করে দেখো, যারা ভাবছো আমি কনস্টেবলই হতে পারবো, আমার দ্বারা এসআই হবে না, তারাও দেখো আমি প্রমাণ করে দেবো যে একটা কনস্টেবল এবং একটা এসআই এর মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে না ভাই। ঠিক আছে, কেন সেটা দেখলেই বুঝতে পারবে, না দেখলে বলতে পারবো না। দেখো, আমি যদি জিএস পেপারে কথা বলি, তাহলে আমাকে জিএস পেপারের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আগে দেখতে হবে, কোন সাবজেক্ট থেকে বেশি কোশ্চিন আসে। ঠিক আছে, এবং সেইগুলো আমি সেইভাবে পড়বো। ঠিক, তাহলে এখানে দেখো, আমি যদি দেখি ভূগোল, সংবিধান, বিজ্ঞান, ইতিহাস আর স্ট্যাটিক জিকে, এই 5টা হচ্ছে মূল সাবজেক্ট তোমাদের। ঠিক আছে, যেখান থেকে তোমরা কোশ্চিন পাবে। বোঝা গেছে? যতগুলো কোশ্চিন থাকবে তার 90% কোশ্চিন শুধুমাত্র এই 5টা সাবজেক্ট থেকেই থাকবে। তুমি যদি বলো স্যার এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোন সাবজেক্ট গুলো, তাহলে আমি যদি 2023-এর বা 2021-এর আমি যদি কোশ্চিন পেপার অ্যানালিসিস করি, তাহলে আমি দেখবো কি বিজ্ঞান থেকে কোশ্চিন এসেছিল 4খানা কোশ্চিন এসেছিল, ইতিহাস থেকে 4টে কোশ্চিন এসেছিল, ভূগোল থেকে 4টে কোশ্চিন এসেছিল। ঠিক আছে, স্ট্যাটিক জিকে থেকে 2টো কোশ্চিন এবং সংবিধান থেকে 1টা কোশ্চিন। এবং তার আগে, এটা তো 2021-এর, তার আগের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যদি দেখো, এই সাবজেক্ট গুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে 90% কোশ্চিন এসছে। হ্যাঁ, দেখা যায় সংবিধানে 2টো কোশ্চিন বেশি এসছে, স্ট্যাটিক জিকেতে 1টা কোশ্চিন কম এসছে, বা ভূগোলে 1টা কোশ্চিন কম এসছে, কিন্তু ওভারঅল এই 5টা সাবজেক্টই ইম্পর্টেন্ট। এবং বেঙ্গল এসআই আর কলকাতা এসআইয়ের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, বেঙ্গল এসআইয়ের ক্ষেত্রে তোমার বিজ্ঞানের উপর অতটা বেশি ফোকাস হয় না, কিন্তু কলকাতা পুলিশের এসআইয়ের ক্ষেত্রে বিজ্ঞানের কোশ্চিন গুলো কিন্তু একটু বেশি দেয় ভাই। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে স্যার এতগুলো সাবজেক্ট কিভাবে কমপ্লিট করব? কোশ্চিন দেখো, এবার আমি প্রমাণ করব যে তোমরা যারা ভাবছো যে আমি এসআই হতে পারবো না, আমার দ্বারা কনস্টেবলই হবে। ঠিক আছে, এটা ভাবছো যারা, প্রথমত পয়েন্ট হচ্ছে যে সমস্ত ছেলে মেয়েগুলো এসআই এর প্রস্তুতি নিচ্ছে তারা কনস্টেবলের প্রতিটা পরীক্ষা দেবে ভাই। ঠিক আছে, তাহলে এখানে তুমি ভেবে থাকো যে কনস্টেবলের পরীক্ষা সহজ, সহজ কিন্তু নয়। ঠিক আছে, যারা কনস্টেবলে পাস করে তাদের সমান মেরিট থাকে, আমি কারোর সাথে তর্ক বিতর্কে যাব না। ঠিক আছে, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সের উপর বেস করে বা লজিক্যালি আমি তোমাদের বলছি। ঠিক আছে, কোশ্চিন দেখো, তোমাদের নামে আছে ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ তোমাদের নামে আছে। ঠিক আছে, নামে, কাজে কি? কাজে হচ্ছে এমসিকিউই আছে। এই জন্যই বলছি যারা কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা একটু ভালো করে পড়লে, ঠিক আছে, একটু যদি তুমি মেন্টালিটি সেট করো যে না আমিও এসআই হতে পারি, তাহলে তুমিও হতে পারবে। কেন? অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ বলতে কি? ডেসক্রিপটিভ বলতে তোমার 20 নম্বরে কোশ্চিন থাকবে, যেমন ডাব্লিউবিসিএস এর অপশনাল পেপারে থাকে, যেমন 40 নম্বরে কোশ্চিন থাকবে, 15 নম্বরে কোশ্চিন থাকবে, এইগুলো জিএস পেপারের ক্ষেত্রে ডেসক্রিপটিভ বলা হয়। ঠিক আছে, কিন্তু এখানে ডেসক্রিপটিভের নামে তোমাদের দেওয়া হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, যেমন এখানে বলছে হু ওয়াজ দ্য অথর অফ বর্তমান ভারত, অর্থাৎ বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতাকে, এটা জিজ্ঞাসা করা হচ্ছে। এবার তুমি যদি এটা বলতে পারো তাহলে এখানে কি পাবে? এখানে 2 নাম্বার পেয়ে যাবে, নাম্বার কাটার জায়গা নেই, এখানে একদম ছাকা নাম্বার। তোমরা ভাবছো, অনেকের এরকম চিন্তা ভাবনা আছে যে স্যার মেন্সে তো 100-150, মানে 150-র কাছাকাছি কাট অফ যায়, এত হাই কাট অফ কিভাবে ক্লিয়ার করবো আমরা? ডেসক্রিপটিভ পেপারে 150 তোলা মানে আপনি জানেন, এইটা হচ্ছে তার নমুনা। ঠিক আছে, এখানে 50 নাম্বার আছে, এই যে জিএস এখানে 50 নাম্বার আছে, এবং এই 50 নাম্বার ডেসক্রিপটিভের নামে অ্যাকচুয়ালি আছে এমসিকিউ। আর এমসিকিউ তুমি যদি করতে পারো 50-এ 50ই পাবে। তুমি প্রিলিমিনারি পাস করছো 75% নাম্বার নিয়ে বা 70% নাম্বার নিয়ে, তোমার এইসব কোশ্চিন আটকাবে না ভাই। ঠিক আছে, এইসব কোশ্চিন আটকাবে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জায়গায় দেখো বর্তমান ভারত, এইটা কে লিখেছে, এটার জন্য 2 নাম্বার তুমি লিখে দেবে যে বর্তমান ভারত ইনি লিখেছেন, একটা নাম্বার কাটার জায়গা নেই। কিন্তু যদি 10 নম্বরে কোশ্চিন হতো, তুমি একদম যত ভালোই লেখো না কেন, কোন বইয়ের লেখকও যদি লেখে, কৃষ্ণা রেড্ডি, আমি ধরলাম এটা ইতিহাসের কোশ্চিন, কৃষ্ণা রেড্ডি লিখলো এটা 10 নম্বরে একটা কোশ্চিন লিখলো ইতিহাসে, সেও 10-এ 10 পাবে না, সে 9 পাবে, 8 পাবে, যদি বেস্ট হয়ে থাকে। 1-2 নাম্বার কাটা যাই যায় ডেসক্রিপটিভের ক্ষেত্রে যখন বড় কোশ্চিন থাকে, কিন্তু এটা তো এমসিকিউ ভাই। এই জন্য বলছি এখানে 50-এ 50 পাওয়া যায়, ইভেন এই জন্যই কাট অফটা 140, 150 এরকম উঠে যায়। আর আমরা সেটা না যাচাই করে, সেগুলো না অ্যানালিসিস করে আগেই ভয় পেয়ে বসে থাকি। ঠিক আছে, তো এখানে দেখো যারা কোশ্চিন দেখছো, এখানে যারা আমাদের কেপিএসআই এর
তোমার প্রিলিমিনারি খুব ভালো দিয়েছো তারা খুব ভালো করে দেখো কি ধরনের কোশ্চেন আসছে। নেম দা সেল বডি অফ নিউরন, নিউরনের সেল বডির কোষ দেহকে কি বলে। ঠিক আছে, এখানে দেখো এখানে বলছে দ্য ক্র্যাক হ্যাপেন্স অন দ্য সারফেস অফ আ গ্লেসিয়ার ইজ নোন অ্যাজ, অর্থাৎ হিমবাহের পৃষ্ঠদেশের ফাটলকে কি বলা হয়। তাহলে এইগুলো কিন্তু তোমরা এমসিকিউ পড়ে এসছো, প্রিলিমিনারির জন্য পড়ে এসছো, তোমাদের টেনশন করার কিছু নেই। এখন একটু ভালো করে চর্চা করো, এখানে ওখানে অপশন ছিল এখানে অপশন থাকবে না, এইভাবে একটু পড়ো, দেখবে তুমি এগুলোর অ্যান্সার ইজিলি করতে পারবে। ঠিক আছে ভাই, ওখানে একটাই ডিফারেন্স, ওখানে অপশন ছিল, অপশন তোমাকে মনে করিয়ে দেবে, আর এখানে অপশন নেই, তোমাকে বারবার রিভিশন দিতে হবে, যার ফলে তোমার মাথায় থাকবে পয়েন্টটা, তাই না? এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিচ্ছু ডিফারেন্স নেই। এখানে দেখো আইহোল প্রশস্তি কোন কোন বিখ্যাত নরপতি সম্পর্কে জানতে পারো তোমরা, এখানে আইহোল প্রশস্তি থেকে। এখানে বলছে আইসল্যান্ডের রাজধানীর নাম কি। ঠিক আছে, আজীবক কমিউনিটি, ঠিক আছে, এর ফাউন্ডার কে, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এবং জৈন ধর্মের 5টি নীতিকে একত্রে কি বলা হয়। ভাই নাম্বার কাটার জায়গা কোথায় আমাকে বলো তোমরা, বুঝতে পারছো? আমি আবার বলছি, যারা কেপিএসআই এর প্রিলিমিনারি খুব ভালো দিয়েছো একদম বিন্দাস টেনশন ফ্রি থাকো, 2 থেকে 3 মাস পর ধরে রাখো তোমাদের পরীক্ষা, একদম এই টাইমেই হবে, 2 থেকে 3 মাস পর পরীক্ষা তোমাদের, এবং তোমরা এখন থেকে অপশন ছাড়াই প্র্যাকটিস করো জিএস, ব্যাস আর কিচ্ছু লাগবে না, যেইগুলো পড়ে এসছো যেভাবে পড়ে এসছো সেইগুলোই। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস কে আবিষ্কার করেন, এবার অপশন দিলে তুমি মনে করে তুমি করে ফেলতে পারবে, কিন্তু যেহেতু অপশন নেই তাই তোমাকে একটু এইগুলো চর্চা করতে হবে। তাহলে এখানে ভাই 50-এ 50 পাওয়া যায় কিনা, 50-এ 50 পাওয়া যায়, 50-এ 50 পাওয়া যায়। এখানে 3 নম্বরে কোশ্চিন দিয়েছে, ঠিক আছে, 6টা কোশ্চিন লিখতে বলছে। এবার 3 নাম্বার দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কোশ্চিন তো ভেঙে দিয়েছে। বলছে এখানে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট কবে পাস হয়, এটা একটা কোশ্চিন। ইন হুইচ ইয়ার মুসলিম লীগ ওয়াজ ফাউন্ড, এখানে মুসলিম লীগ কবে ফাউন্ডেড হয়েছে মানে তৈরি হয়েছিল, আর হু রোট নিউ ল্যাম্পস ফর ওল্ড। তাহলে 3টে কোশ্চিন লিখলে, অ্যান্সার লিখলে এমসিকিউ আকারে, ব্যাস। বুঝে 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 গেছো, আশা করি বুঝতে পেরেছো ভাই। চলো এবার দেখো, আমি তোমাদের এইটুকুই তোমাদের এখানে বললাম যে এই যে বিষয়টা আছে, ঠিক আছে, এর মধ্যে আগে তুমি দেখে নাও যে কোন সাবজেক্টটার ইম্পর্টেন্ট বেশি, একটা প্রপার স্ট্র্যাটেজি তৈরি করো। এখানে 3 মাস হাতে টাইম আছে, বা 2 মাস তোমার হাতে টাইম আছে, ঠিক আছে। এবার এখানে তুমি জিএস পেপারে তুমি দেখলে আমাকে 50-এ 50 পেতেই হবে, আর 50-এ 50 পেতে গেলে তুমি দেখো সারাদিন অর্থনীতি পড়ছো, অর্থনীতিতে কোশ্চেন থাকেই না, ঠিক আছে, থাকলেও একটা থাকবে। তাহলে সেই জায়গায় সবই তো তোমরা পড়ে এসছো, তাহলে সেই জায়গায় তোমাকে যেই যেই সাবজেক্টের ওয়েটেজ বেশি সেই সাবজেক্টগুলো ফোকাস করতে হবে, আর এখানে এই 5টা সাবজেক্টের ওয়েটেজ সব থেকে বেশি। আর কেপিএসআই এর ক্ষেত্রে এখানে বিজ্ঞান চলে আসবে 1 নাম্বার পজিশনে, ঠিক আছে, 2 নম্বরে ভূগোল, 3 নম্বরে ইতিহাস, 4 নম্বরে হচ্ছে স্ট্যাটিক জিকে, 5 নম্বরে সংবিধান। তুমি পিবিএস যে কোনো কোশ্চিন তোলো, সেগুলো কোন সাবজেক্ট থেকে কোন কোন কোশ্চিন এসে সেগুলোকে বসাও, তাহলেই তুমি বুঝে যাবে যে স্যার এটা একদম 100% কারেক্ট বলেছে। ঠিক আছে, এটা বললাম আমি জিএস এর কথা। তাহলে জিএস এ 50 পাওয়া যাবে কি যাবে না? যাবে, ঠিক আছে, যাবে, এই জন্যই কাট অফ যায় হাই। এবার নেক্সট সাবজেক্ট, নেক্সট বিষয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আচ্ছা এখানে এমসিকিউ আছে। এবার প্রশ্ন হচ্ছে যে তবুও স্যার বুঝতে পারছি না, যদি একটা গাইডেন্স পেতাম ভালো হতো। আমরা সম্পূর্ণ ফ্রিতে কেপি এবং ডাব্লিউপিএসআই এর ওপর সোমবার, মঙ্গলবার এবং বুধবার ক্লাস করাচ্ছি, ঠিক আছে, আমি করাচ্ছি সেখানে ক্লাস। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে ক্লাস করানো হয় না। যদি নোটিফিকেশন বেরোয় তখন হয়তো অনেকে ক্লাস শুরু করে দেবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ করছে না, ঠিক আছে। তো তোমাদের এইটা একটা সুবিধা, তোমরা এখান থেকে কিভাবে ডেসক্রিপটিভ লিখতে হয়, কিভাবে প্রেজেন্টেশন আসে, ঠিক আছে, কিভাবে কতটা লিখবো, এবং কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সব কিছু ডিসকাশন করা হয়েছে। অলরেডি 20টার কাছাকাছি ক্লাস এখানে আছে, ঠিক আছে। অবশ্যই তোমরা এখানে দেখবে ডেসক্রিপটিভ ম্যাথও কিন্তু এখানে ইনক্লুডেড আছে। এবার দেখো মেন্সের ক্ষেত্রে বেঙ্গলি, ঠিক আছে, এই বাংলাটা নিয়ে কি করবো স্যার। দেখো বাংলাতে আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়ের অসুবিধা হবে না প্রথমত, ঠিক আছে, কারণ এখানে খুবই বেসিক কিছু জিনিস থাকে। তুমি বর্তমান দিনে যে সমস্যাগুলো রয়েছে সেইগুলোর উপর প্রতিদিন নয়, সপ্তাহে 2টো বা 3টে করে একটু নিউজ পেপার রিপোর্ট লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে। বর্তমান দিনে কি সমস্যা ভাবো, বর্তমান দিনে কি সমস্যা, এক সমস্যা বেকারত্বের সমস্যা,
দ্বিতীয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই যে টেম্পারেচার গড় যে টেম্পারেচার সেটা বাড়ছে, এটা একটা সমস্যা। পানীয় জলের সমস্যা হচ্ছে, আজকে 2030 সালের যে রিপোর্ট বলা হচ্ছে যে গ্রাউন্ড যে ওয়াটার লেভেল সেটা কিন্তু একদম কমে যাবে। মানুষ আজকে যেমন ইলেকট্রিসিটি যেমন পে করে ইলেকট্রিসিটি নিয়ে আসছে, তেমন জল আনার জন্য কিন্তু ইভেন বিভিন্ন শহরে কিন্তু চালু হয়েও গেছে, দিল্লি বলো মুম্বাই বলো, সেখানে কিন্তু বিল দিয়ে জল ইউজ মানে পাওয়া যায়, ঠিক আছে, রীতিমতো বিল আসে। আমাদের পশ্চিমবঙ্গেই সেটা নেই। তো জলের কিন্তু প্রচুর ঘাটতি হচ্ছে। এই সমস্যাটা নিয়ে যেমন পিবিএস এর কোশ্চিন এসছে, তাহলে পিবিএস যা যা কোশ্চিন এসছে সেইগুলো থেকে আমরা এটা বুঝতে পারছি বার্নিং ইস্যুগুলোকে আমাকে খুব ভালো করে ওটার উপর রিপোর্ট রাইটিং লেখা শুরু করতে হবে, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পরিবেশ সংক্রান্ত। ঠিক আছে, পরিবেশ সংক্রান্ত মানে ওই যে বললাম গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, বা তোমার আমাদের পানীয় জলের সমস্যা, ঠিক আছে, বা তোমার পরিবেশ নিয়ে যে বন কাটা হচ্ছে, এই যে কদিন আগে হায়দ্রাবাদে তোমরা দেখলে, ঠিক আছে, বন কেটে সাফ করে দেওয়া হচ্ছে, এর ফলে প্রচুর পশু পাখি আজকে তারা বিলুপ্ত হতে বসছে। ঠিক আছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে এই জিনিসগুলো তোমাদের অবশ্যই পরিবেশ সংক্রান্ত বিষয়ে প্র্যাকটিস করতে হবে। এখানে সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা টপিক সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে মহিলা নিরাপত্তা। আজকে কলকাতা শহর বলো বা ভারতবর্ষের যে কোনো শহর বলো, আজকে মহিলারা রাত 10টার পর বেরোতে পারছে না। ঠিক আছে, কেন? যেখানে আমরা বছরে অন্তত পক্ষে 20 বার মাতৃদেবীর পূজা করি, সেখানে মহিলারা 10টার পর বেরোতে পর্যন্ত ভয় পায় সেই দেশে বা সেই রাজ্যে। তাহলে এইটা কিন্তু বর্তমান দিনের একটা বড় ইস্যু। ঠিক আছে, আর মহিলা নিরাপত্তার সঙ্গে পুলিশের একটা ডাইরেক্ট লিঙ্ক আছে, তোমার কাজের একটা ডাইরেক্ট লিঙ্ক আছে। তুমি পুলিশ হলে কিভাবে মহিলা নিরাপত্তাকে তুমি এটাকে বাড়াবে? ঠিক আছে, কারণ তুমি একটা সাব ইন্সপেক্টর হবে, তোমাকে ডিসিশন নিতে হবে, তোমার ইন্টারভিউতে এই ধরনের কোশ্চিন হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহিলা নিরাপত্তার বিষয়গুলো একটু চর্চা তোমাকে করতে হবে। ঠিক আছে, বা কর্মরত যারা মহিলা রয়েছে বিভিন্ন অফিসে কাজ করছে তাদের নিরাপত্তা, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু তোমাকে চর্চা করতে হবে। পুলিশ এবং সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, ঠিক আছে, সেভ ড্রাইভ সেভ লাইফ রয়েছে, বা পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু বিভিন্ন প্রকল্প নিয়ে এসছে, সেখান থেকেও কিন্তু কোশ্চিন আসতে দেখা গেছে। দুর্ঘটনা সংক্রান্ত, আজকে ট্রেনের দুর্ঘটনা প্রতিদিন আমরা নিউজ পেপার খুললেই দেখছি কোনো না কোনো ট্রেন উল্টে যাচ্ছে। কেন যাচ্ছে? এইগুলো ওভারঅল তোমার মধ্যে একটা কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, ট্র্যাক মেনটেন করা হচ্ছে না, ঠিক আছে, তোমার সেগুলোকে ঠিকঠাক দেখাশোনা হচ্ছে না, কর্মী নেই রেলে, তো এই সমস্ত কারণের ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা। তাহলে এইগুলো নিয়ে কিন্তু অবশ্যই তোমরা লিখবে। এবার পরীক্ষায় প্রশ্ন আসে কিরকম দেখো, এখানে পরীক্ষায় প্রশ্ন তোমাদের দিয়েছে, বলেছে ভারতে পানীয় জলের সংকট। ঠিক আছে, তোমাকে অলরেডি ওরা পয়েন্ট দিয়ে দিয়েছে, এই জন্যই বলছি ইজি। ঠিক আছে, পয়েন্ট দিয়ে দিয়েছে, তুমি সেই পয়েন্ট বেসিসে লেখো। বলছে পানীয় জলের সমস্যা, এখানে বলছে প্রতিদিন জীবনে জলের প্রয়োজনীয়তা। তাহলে তুমি প্রথম প্যারাতে লিখবে আমাদের জলের কি প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, জল এত ইম্পর্টেন্ট কেন আমাদের জন্য, এই জীব জগতের ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট কেন? পানীয় জলের উৎস, আমরা কোন কোন জায়গা থেকে পরিশ্রুত পানীয় জল পেতে পারি? অবৈজ্ঞানিক ও অপরিকল্পিত ভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার। এই যে আমরা একটা ফ্ল্যাশ করছি, ঠিক আছে, বাথরুমে সবার এখন ওয়েস্টার্ন বাথরুম হয়ে গেছে, একটা ওয়েস্টার্ন বাথরুমের একটা ফ্ল্যাশে 20 লিটার জল নষ্ট হয় শুধুমাত্র তোমার পেছন ধোয়ানোর জন্য, যেটা অন্তত পক্ষে 5 লিটার জলে হয়ে যেত। তাহলে আমাদের সেই রকম বাথরুম বা সিস্টেম আনতে হবে। এগুলো অনেক ডিপে যাচ্ছি আমি, কিন্তু অতটাও ডিপে যাওয়ার দরকার নেই। কিভাবে পানীয় জলকে আমরা সাশ্রয় করতে পারি, কিছু বৈজ্ঞানিক পন্থা, এগুলোর উপর আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, জলস্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে, কীটনাশক ও বিষ ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে যাচ্ছে। এই যে বিভিন্ন কীটনাশক ইউজ হচ্ছে কৃষি ক্ষেত্রে, সেগুলো বৃষ্টির জলের সাথে মিশে নদী নালাতে মিশছে, এর ফলে সেখানে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। এইগুলো নিয়ে তো ডিসকাশন করতে হবে ভাই তোমাকে। ঠিক আছে, তাহলে এটা করা যাবে না? যাবে, যখনই তুমি প্র্যাকটিস করবে এবং তখনই তুমি কিন্তু একটা কনফিডেন্স পাবে। এইগুলো কিন্তু এমন না যে কমন পাবে, ঠিক আছে, তুমি কনফিডেন্স পাবে লেখার, যখন তুমি মোটামুটি 15টা রিপোর্ট প্র্যাকটিস করে ফেলবে। একবার 15টা রিপোর্ট প্র্যাকটিস করো, তুমি যদি কনফিডেন্স না পাও তখন বলবে এই স্যারটা ভুলভাল বলেছে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু মাথায় রেখো এটা। আর তার সাথে সাথে দেখো আমি প্রত্যেকটাই বলছি, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এখানে তোমাকে ইংলিশ গ্রামার শিখতে হবে এবং কিছু সেন্টেন্স। আমি ধরলাম তোমার ইংলিশে খুবই খারাপ অবস্থা, ওস্ট কন্ডিশনে আছো তুমি, ঠিক আছে, তুমি বেসিক জিনিসটাও জানো না ইংলিশের, তাহলে ভয় পাবে না? ভয় পেয়ে কি হবে ভাই? ঠিক আছে, তুমি এক কলকাতা পুলিশের যে কোনো থানায় গিয়ে সাব ইন্সপেক্টরে ফটাফট ইংলিশ বলো, 100 জনের মধ্যে 95 জন তোমার ইংলিশে রিপ্লাই দিতে পারবে না। সবাই কিন্তু ওই পজিশনে নেই, কারণ আমাদের মাতৃভাষা বাংলা, এটা লজ্জার কিছু নেই।
ঠিক আছে? তা সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ইংলিশ গ্রামার উপর জোর দিতে হবে। কেন বাংলাতে আমি ইংলিশ গ্রামার কেন বলছি, দেখো এখানে কোশ্চিন দিয়েছে, এখানে এখানে এটার জন্য এইটা লিখে দিতে পারলেই কত পাচ্ছ 30। তুমি যদি লিখে দিয়ে আসতে পারো, তোমার হ্যান্ডরাইটিং ভালো থাকে, প্রেজেন্টেশন ঠিক থাকে, যা যা পয়েন্ট বলেছে সেই হিসাবে লেখো, তুমি মিনিমাম এখানে 25 পাবে। ঠিক আছে, 25 24 এরকম পাবে। আর এখানে দেখো দিয়েছে কি ট্রান্সলেশন দিয়েছে ভাই, এখানে বাংলা অথবা নেপালিতে অনুবাদ করো। এবার এই যে এটা ইংলিশে থাকবে, এটা বাংলায় লিখতে হবে। এই জন্য বলছি আমি তোমাকে ইংলিশ গ্রামারটা খুব ভালো করে জানতে হবে, গ্রামারের মধ্যে স্পেশালি টেন্স পার্টটা। ঠিক আছে, কোথায় পাস্ট টেন্স ইউজ হচ্ছে, তো কোথায় তোমার 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 প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছে, সেই জিনিসগুলোই এখানে দেওয়া হয়। ঠিক আছে, আর করতে পারলে দেখো 10টা কোশ্চিন করতে পারলে 20 নাম্বার, এখানে 20তে 20 নামিয়ে দিবে ছেলে পেলে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমার তো সেন্টেন্স জানা নেই, যেমন ধরুন এই যে প্রেজেন্টলি দা সিনারিও, আমি সিনারিওর মানে জানি না, তাহলে আমি বলবো একটু খরচা করতে হবে। আমাদের বই না, ব্যাপারটা হচ্ছে তুমি এই বইটা গুগলে যাও, যে কোনো বই 20,000 20,000 দরকার নেই, 5,000 10,000-এর ওয়ার্ড, যেগুলো আমরা ডেলি লাইফে ইউজ করি, ডেলি লাইফে ইউজ হয়, এই ধরনের ওয়ার্ডের বই পাওয়া যায় ভাই। ঠিক আছে, 5,000 ইংলিশ সেন্টেন্স, যেটা ডেলি ইউজ হয়, ডেলি লাইফে ইউজ হয়, সেই বইটা থেকে সেন্টেন্স গুলোকে মুখস্থ করার দরকার নেই, একটু চোখ বোলাও প্রতিদিন। ঠিক আছে, তাহলে তুমি যে বেসিক যে ইয়েগুলো সেগুলো তুমি পেয়ে যাবে, আর তার সাথে 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 তুমি শিখছো টেন্স। ঠিক আছে, যে টেন্সটা আর সেই ওয়ার্ডটা, এই দুটো মিলিয়ে তোমার হয়ে যাবে অনুবাদ। বোঝা গেছে? ইউটিউব খুললে ভালো ভালো স্যারদের টেন্স রয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে 20তে 20 পাওয়া যায় ভাই, আমি মানলাম 2-1টা তুমি পারলে না, 15 তো পাবে। ঠিক আছে, 15 আর 25 মানে এখানে 40 পাওয়া যায়, 40 আর আগের আমি ধরলাম 50। ঠিক আছে, তাহলে এখানে 90, 100-র মধ্যে 90, আমি ধরলাম 50 না, এখানে 45, তাহলে এখানে 85, 100-র মধ্যে 80 85 পাওয়া যায়, যার জন্য কিন্তু তোমার 100-150-র কাছাকাছি কাট অফ যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো তুমি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, তুমি যদি পার্সোনালি গাইডে নিজে পড়ো তো খুব ভালো, একটু টাইম লাগলেও এই যে যেমন এই জিনিসটা অ্যানালিসিসটা, এটা হয়তো তুমি কোনো কারণে মিস করে গেছো। ঠিক আছে, যদি নিজে করো খুব ভালো, যদি মনে করো যে না গাইডেন্স দরকার আছে, ঠিক আছে, যদি তোমার আর্থিক সামর্থ্য থাকে, আমি পার্সোনালি 10 জনকে নিয়ে একটা ব্যাচ শুরু করছি, যার মধ্যে ম্যাক্সিমামই মানে 7-8 জন অলরেডি যুক্ত হয়ে গেছে, পুলিশের চাকরি তারা অলরেডি করে, মানে কনস্টেবল আছে, তারা জানে বেদনাটা কি, যে সামনে যে অফিসারটা বসে আছে তাকে সারাদিন স্যার স্যার বলতে হচ্ছে, কিন্তু সেই ছেলেটা জানে যে এর বুদ্ধি বা এই স্যারের বুদ্ধি আমার থেকে যে মারাত্মক কিছু তা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে আমিও চেষ্টা করে দেখি একটু এসআই হওয়ার, এই জন্যই ছেলে মেয়েরা ভর্তি হয়েছে। ঠিক আছে, 10 থেকে 12 জনের আমি পার্সোনালি পড়াবো। এই জন্য তোমাকে কল করতে হবে 8101964277। আমি আবার বলছি টপার্স গ্রুপের সাথে এটা কোনো মানে যুক্ত না, আমি চাইছি এখানে 12টা ছেলে আসবে, 12টা ছেলেই চাকরি পাবে। এবার এখানে ফিস স্ট্রাকচারটা যেটা, সেটা তোমাকে একটু ফোন করে জানতে হবে। এখানে তোমার এটুকু আমি বলে দিই, আর্থিক সামর্থ্য লাগবে। কারণ আমি এখানে 10-12 জনকে একদম পরীক্ষা পর্যন্ত আমি তাদের সাপোর্ট দেব। যদি তুমি পরীক্ষায়, ঠিক আছে, আমি যেভাবে পড়াচ্ছি, ডেলি বেসিসে ক্লাস করছো, প্র্যাকটিস করছো, তারপরও তুমি যদি সিলেকশন না পাও, আমি তোমার পুরো টাকাটাই রিটার্ন করে দেবো, একদম এই ভিডিওর ইয়েটা রেখে দেবে প্রমাণস্বরূপ। ঠিক আছে, দিনরাত পরিশ্রম করে আমি এটা চাইছি যাতে এই কটা আমি বলতে পারি যে 12টা ছেলে বেরোলো। এবার আগের ব্যাচে প্রায় 300-400 জন স্টুডেন্ট হয়ে গেছে, এত লোকের খাতা চেক করা ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে, আর এদের গুগল মিটে পড়া ধরাটাও ইম্পসিবল ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি 10-12 জনকে প্রতিদিন গুগল মিটে পড়া ধরা, তাদের ক্লাস করানো, প্র্যাকটিস, আমি একদম দাদার মতো করে একদম পাশে থেকে গাইড করব। ঠিক আছে, অবশ্যই এখানে সবাই টাকা থাকলেই যে চান্স পাবে তা কিন্তু নয়। আবার বলছি, টাকা থাকলেই না, তোমাকে বিগত কোনো পরীক্ষা দিতে হবে, পুলিশের পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষায় অ্যাটলিস্ট তোমার বেস ক্লিয়ার হতে হবে, যেখানে তুমি 50% 60% স্কোর করে এসছো অলরেডি, সেই রকম ছাত্রদের আমি এখানে রেডি করবো। কারণ আমার হাতে সময় নেই বেশি, 2 থেকে 3 মাস আছে। ঠিক আছে, এখানে যারা ডাব্লিউপি বা কেপি বেশি সময় নেই, তোমরা সে মানো বা না মানো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে এই কম সময়ের মধ্যে প্রতিদিন পরিশ্রম করতে হবে। এবং এত বড় একটা কথা বলছি এখানে আমি, ঠিক আছে, এই ব্যাচে আমি সব কজনকে আমি সিলেকশন পাওয়ানোর ব্যবস্থা করব যেইভাবে হোক।
ঠিক আছে? সেই জায়গাটা ধরে রাখতে গেলে আমাকে একদম বেসিক লেভেলের স্টুডেন্ট নিলে হবে না, ঠিক আছে? যারা অ্যাটলিস্ট পরীক্ষা দিয়ে এসে 50% 55% পাওয়ার অলরেডি ক্ষমতা রাখে, তাদেরকে এখানে আমি সেই জায়গাটায় দিনরাত পড়াবো। একদম এসআই এর প্রিলিমস, মেন্স, পুরো জিএস থেকে শুরু করে ম্যাথ, জিআই, বাংলা, ইংলিশ সব হাতে ধরে শেখাবো, ঠিক আছে? অবশ্যই এই নাম্বারটায় কল করতে হবে, ওকে? বেশি জন নেই, তাই অলরেডি হয়ে গেছে কয়েকজন। এবার যদি মনে করো, যদি আর্থিক সামর্থ্য থাকে তবেই। সব ক্ষেত্রে আমি সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের হেল্প করতে পারবো না, কারণ নিজেরটা না দেখলে ভাই এটাও হবে না, ঠিক আছে? আমারই সংসার চলবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো মেন্সের ক্ষেত্রে বাংলার কথা বললাম, তাহলে বাংলাতে আশা করি তোমরা 40 পেতে পারো। কারণ অনেকেই বলবে স্যার 40 কি পাওয়া যায়? আপনি তো ডায়লগ দিচ্ছেন, পরীক্ষায় লিখেছেন কোনোদিনও? দেখো আবার বলছি, ক্রিটিসিজম করলে, বিতর্ক করলে অন্য ব্যাপার, এখানে আমি লজিক্যালি বোঝাচ্ছি। তুমি যদি এইটা টেন্সটা যদি বাংলায় ট্রান্সলেট করে দাও, এই সেন্টেন্সটা, এখানে 2 নাম্বার কাট, 2 নাম্বার মানে 2 নাম্বার। যে খাতা চেক করবে 2 নাম্বারে 1.1ও কম দিতে গেলে তার আত্মা কেঁপে যাবে, যে আমি কেন বুঝিয়ে দিচ্ছি, ওকে কম কেন দিচ্ছি আমি ছেলেটাকে? সেটা কি ভুল লিখেছে? না, তাহলে কম কেন দেবো আমি? ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে পাওয়া যায়, কারণ তোমাদের এমসিকিউ প্যাটার্নে থাকে। এবার দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ নিয়ে এটা আমাদের ছেলে মেয়েদের ভয়। ইংলিশের ক্ষেত্রেও সেম, আমাকে এখানে রিপোর্ট প্র্যাকটিস করতে হবে, এবং 15টা যখন তুমি প্র্যাকটিস করে নেবে, তুমি তখন কনফিডেন্স পাবে, এবং সেইগুলো এই টপিকের উপর, ঠিক আছে? আর তার সাথে সাথে এখানে একটু পরিশ্রম করতে হবে তোমাকে। এখানে তোমাকে ভোকাবুলারি সেকশনটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। ভোকাবুলারি মানে এটাই যেই ব্যাচটা আমি করবো, পড়া ধরা, ভোকাবুলারি, আমি যেই জিনিসগুলো লাগবে ভাই, একবার হাত সুযোগ যদি চলে যায় আর পাবেন 3-4 বছর পর, ঠিক আছে? একটা এসআই মানে বিরাট লেভেলের পাওয়ার। আমি বলবো একটা ডাব্লিউবিসিএস এর থেকে বেশি পাওয়ার, যখন ওই এসআই নিজের ড্রেসটা ডাবল স্টার পরে ওই ফিল্ডে থাকবে, এতটা পাওয়ার। যার যার একটা আলাদা জায়গা আছে, কিন্তু এসআই এর মাত্র এক পেনের খোঁচাতে অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ডাব্লিউবিসিএস যেমন গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষা, এসআইও কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষা। দেখো এখানে তোমাকে ভোকাবুলারি সেকশনের মধ্যে ইডিএমস, ওয়ান ওয়ার্ড, এইগুলো মুখস্থ নয়, ডেইলি চর্চা করতে হবে, ঠিক আছে? তুমি যদি বাড়িতেও পড়ো, তাহলে তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে, যে আজকে আমি এ অ্যালফাবেটের সব ইডিয়ামস গুলো মুখস্থ করব, বি অ্যালফাবেটের সব মুখস্থ করব, এইভাবে, ঠিক আছে? তাহলে ইংলিশে ইডিয়ামস তোমার এই টপিকগুলো আলোচনা করব বা আমরা প্র্যাকটিস করব, তার সাথে সাথে তোমরা ভোকাবুলারি সেকশনটা খুব ভালো করে তোমরা ইংলিশে দেখবে, ঠিক আছে? আর কি দেখবে ভোকাবুলারি সেকশনের সাথে সাথে? এখানে তোমাকে গ্রামারের টেন্স শিখতে হবে। তাহলে গ্রামার টেন্স যদি তুমি শেখো, তাহলে সেটা ওখানেও কাজে লাগছে, এখানেও কাজে লাগছে, কারণ এখানে টেন্স আছে। এবং এখানে তুমি যে বইটা কিনছো, ওখানে যে 20,000 বললাম না, যে 8,000-এর একটা ডেইলি লাইফে যে সেন্টেন্স আমরা ইউজ করি, সেই ওয়ার্ডের বই কিনছো, সেই বইটা এখানেও কাজে লাগবে, কারণ এখানেও ভাই থাকে ট্রান্সলেশন, ঠিক আছে? দেখো এখানে বলছে অসুস্থতার কারণে সে আসতে পারেনি। এবার তুমি টেন্স তো শিখে গেলে ভালো বই থেকে, ভালো বই বলতে পিকে দিয়ে সরকার বই পড়তে পারো, ঠিক আছে? এবার তুমি টেন্স শিখে গেলে বা কোনো স্যারের কাছ থেকে টেন্স শিখলে, তুমি অসুস্থতার ইংলিশটা জানো না, কি করবে? আর তুমি যদি করতে পারতে এবং টেন্স ইউজ করে ফেলতে, এখানে 2 নাম্বার পেয়ে যেতে, ঠিক আছে? 2 নাম্বার পেয়ে যেতে ভাই এখানে। তাহলে এই জিনিসগুলো শিখতে হবে আমাকে, টেন্সের উপর বেশি করে ফোকাস করতে হবে, গ্রামারে কিছু সেকশনের উপর দেখতে হবে, যেমন ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স মেকিং, এইগুলো একটু 3 থেকে 4টে টপিক আছে, খুব ভালো করে দেখতে হবে। আর ভোকাবুলারি সেকশনের মধ্যে ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস, এইগুলো একটু দেখতে হবে বা ডেইলি বেসিসে চর্চা করতে হবে। একজন থাকতে হবে যে তোমাকে ডেইলি পড়া ধরবে, নাহলে হবে না, ঠিক আছে? আর এই যেটা আমি করবো সেটা অনলাইনে হবে, সবাই তো আসতে পারবে না, অনলাইনে হবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এর আগে আমি একটা ব্যাচ করেছি, প্রায় 300-400 জন স্টুডেন্ট আছে, সবার ফিডব্যাকও তোমরা দেখে নিতে পারো, যে কি লেভেলে সেখানে ক্লাস হয়েছে বা কিভাবে পড়িয়েছি। একটা ছেলে যদি বলে যে না স্যার আপনার ক্লাসে আমি আনস্যাটিসফাইড, তাহলে বলবো তাহলে পড়াবো না, এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়াম ফ্রেজ। তাহলে এখানে এট লেন্থ মানে কি, এটা দিয়ে তোমাকে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে ওই বইটা কাজে লাগবে যেখানে তুমি ওয়ার্ড শিখেছো, এটা প্লাস এর সাথে আসবে টেন্স, ঠিক আছে? এবং এখানে আসছে ইডিয়ামস। এইটা না করলে এটা করতে পারবে না,
তাই তো বলছি সব হাত দেওয়ার দরকার নেই গ্রামারে, একটু স্ট্র্যাটেজি, তাহলে এখানে আমার এইগুলো করতে পারবো আমি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ভয়েস চেঞ্জ, দেখো আমি কি বললাম, আমি লিখে দিচ্ছি, ভয়েস চেঞ্জ সবার প্রথমে টেন্স, ঠিক আছে, টেন্স এটা আমরা শিখবো, ভয়েস চেঞ্জ, ন্যানাসেন্স চেঞ্জ, ঠিক আছে, সেন্টেন্স মেকিং মোস্ট ইম্পর্টেন্ট, এর সাথে ভোকাবুলারি সেকশন, ঠিক আছে, আর এইদিকে ওয়ার্ডের কালেকশন, ওয়ার্ড কালেকশনটা আমাদের করতে হবে, ঠিক আছে, ওয়ার্ড কালেকশন যদি আমাদের কাছে পড়ো, আমার কাছে আমি তোমাদের এই বইয়ের পিডিএফ থেকে শুরু করে, ওয়ার্ড কালেকশনের বইয়ের পিডিএফ থেকে শুরু করে, ঠিক আছে, গ্রামার, তোমার এই ইংলিশ বই, আমাদের এই যে জিএস পেপারের বই যেটা, এগুলো সব বাড়িতে ফ্রিতে পাঠাবো, ঠিক আছে, ফ্রিতে পাঠাবো, যা যা দরকার মেটেরিয়াল সব পাঠাবো পেন ড্রাইভে করে, আমাদের ইনস্টিটিউটের অন্য টিচারদের ভিডিও যেগুলো যেটা তোমার প্রয়োজন হবে সেটা আমি পেন ড্রাইভে করে পাঠাবো। কিন্তু আবার বলছি এখানে ওই 200 500 600 টাকায় হবে না, ঠিক আছে, একবার একটা পেমেন্ট করতে হবে, আর্থিক সামর্থ্য লাগবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট তোমার প্রিপোজিশন, প্রিপোজিশন এবং আর্টিকেল যেগুলো আছে সেগুলো একটু তোমাকে দেখতে হবে। এখানে প্রিপোজিশন এবং আর্টিকেল, আর্টিকেল ব্যাস, আর কিছু লাগবে না, ঠিক আছে। আশা করি এখানে তুমি যদি একদম ওয়ার্স্ট কন্ডিশনেও থাকো, একদম খারাপ পরিস্থিতিতেও থাকো, এখানে 25 থেকে 30 নাম্বার, আর ভালো হলে তো 40 তোলা যায়, কারণ এটা এমসিকিউ প্যাটার্ন, নাম্বার কাটার জায়গা নেই। যে ছেলেটা দেখা যাচ্ছে ইংলিশে খুব ভালো, সে এখানে 5-এ 5 তুলে দেবে, এখানে 5-এ 5, এখানে 5-এ 5, তার নাম্বার কাটার তো জায়গায় নেই। তবুও তুমি যদি একদম খারাপ অবস্থায় দেখা যায়, তুমি জানো না ঠিকঠাক, ঠিক আছে, যে এর সেন্টেন্স কি হয়, তাও এখানে 25-30 কিন্তু তোলা যায়, ঠিক আছে, 25-30 তুলতে হবে, নাহলে তো চাকরি পাবে না। আর হচ্ছে তোমার লাস্টে হচ্ছে ম্যাথ, ম্যাথ, ম্যাথের তোমার অ্যাথমেটিক অনেক চ্যাপ্টার আছে, সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না, প্রফিট লস থেকে ডেসক্রিপটিভ কোশ্চেন হয়, পার্সেন্টেজ থেকে কোশ্চেন হয়, টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, ঠিক আছে, ওয়াটার ট্যাঙ্ক যেটা ফিলের ব্যাপার থাকে সেটা থেকে কোশ্চেন হয়। তুমি যদি 5টা কোশ্চেন থাকে, 3টে কোশ্চেন এখান থেকেই হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাচ্ছি তোমাকে, তাহলেই তুমি বুঝতে পারবে। দেখো এখানে এটা বলছে ইফ ডান অ্যালোন এ ক্যান ডু এ ওয়ার্ক, মানে এটা টাইম এন্ড ওয়ার্ক থেকে কোশ্চেন এসছে, ঠিক আছে, একটা কোশ্চেন। দেখো ওয়াটার ট্যাঙ্ক যেটা যেটা বলেছি এখান থেকে একটা কোশ্চেন, লেবার্স নেমলি রাম, এটা টাইম এন্ড ওয়ার্ক এর কোশ্চেন এসছে, এটা ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্ক থেকে দিয়েছে, এটা পার্সেন্টেজ থেকে দিয়েছে, পার্সেন্টেজ দিয়ে এটা হচ্ছে প্রফিট লস থেকে দিয়েছে। তাহলে ভাই এখানে আমি যেটাই পাচ্ছি না কেন, এখানে এর বাইরে কি যাচ্ছে, যাচ্ছে না। আর এছাড়া তুমি একদম তুমি নিজেকে এত কমজোরি ভাবছো কেন, তুমি তো অলরেডি প্রিলিমিনারির জন্য পড়ে এসছো। তুমি যখন এই 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করবে যে কিভাবে ডেসক্রিপটিভ লিখতে হয়, ঠিক আছে, তখন তুমি বাকি চ্যাপ্টার থেকে যদি একটা দুটো কোশ্চেন আসেও তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। আর জিআই এর ক্ষেত্রে কি করবে, জিআই এর ক্ষেত্রে সিটিং অ্যারেঞ্জমেন্ট চিন্তা করার কিছু নেই, এখানে তোমরা অলরেডি পড়ে এসছো, ঠিক আছে। এখানে দেখো জিআই এর ক্ষেত্রে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা করলে 9 নাম্বার, ঠিক আছে, একটা করতে পারলেই 9 নাম্বার। কোশ্চেনগুলো ভেঙে ভেঙে দেয়, নাম্বার কাটার জায়গা কোথায় দেখো, 1 নাম্বার, এটা করতে পারলে 1 নাম্বার। যদি সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারো তুমি, তাহলে 1 নাম্বার পেয়ে গেলে ডাইরেক্ট, এখানে 9 নাম্বার পেয়ে গেলে। যদি সঠিক হয় মিলবে প্রত্যেকটাই, আর নালে মিলবে না, তাই না। সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে, এখানে দেখো এখান থেকে বলতে হবে যে অবিবাহিত লোক যারা ছোট পরিবারে থাকে কিন্তু কলেজের অধ্যাপক নয়, এই ধরনের তোমরা অলরেডি করে এসছো, এখানে ভুল হওয়ার চান্সটা কম। যদি করতে পারো তো ভুল হয় না। মানে ওভারঅল আমি এটা বলতে চাইছি, তোমাদের নামে ডেসক্রিপটিভ কিন্তু অ্যাকচুয়ালি এমসিকিউ, ঠিক আছে। তাই এখানে তোমরা যদি খুব ভালো করে দেখো, 150 তোলা এটা সম্ভব, পসিবল, যারাই পড়াশোনা করবে পসিবল হবে। জিএস এর ক্ষেত্রে এমসিকিউ প্যাটার্ন মানে অপশন ছাড়া প্র্যাকটিস করলে 50-এ 50 তোলা সম্ভব হবে, ঠিক আছে। বাংলার ক্ষেত্রে 40-45 তোলা সম্ভব হয়, কারণ এমসিকিউ প্যাটার্নের সেখানে নামে বাংলা ডেসক্রিপটিভ কিন্তু এমসিকিউ, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে 30-35 তোলা সম্ভব হয়, আর ম্যাথ জিআইতে তো 40-45 তুলতেই পারবে। তুমি বলছো স্যার বলে দিচ্ছেন, বলছি না ভাই, প্রচুর ছেলে মেয়ে তুলে দেবে। তাহলে চাকরি যারা পাচ্ছে 140 যে ছেলেটা পাচ্ছে সব থেকে কম নাম্বার পেয়েছে, তাহলে তুলছে তো না, এটাই হচ্ছে ব্যাপার। তর্ক বিতর্কের মধ্যে তর্কে তো অনেক দূর যাওয়া যায় ভাই, ঠিক আছে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই বলার ছিল। যারা যারা কেপি এসআই এর জন্য খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছ বা সাব ইন্সপেক্টরের প্রস্তুতি নিচ্ছ, ভাই একটা এমন জব যেখানে তোমার একটা আর্থিক দিকও আছে, তার সাথে সাথে তুমি অনেক পাওয়ারের অধিকারী হবে, ঠিক আছে।
আজকে হয়তো একটা চাকরি তোমার দরকার, কিন্তু যখন তুমি একটা চাকরি টুকটাক পেয়ে যাবে তখন বারবার মনে হবে যে না, তুমি আরো ভালো জায়গায় যেতে পারতে। এবং বিশ্বাস করো, ভগবান তোমাকে সেই উপযোগী করে দিয়েছে। তোমার হাইট আছে, কলকাতা পুলিশে পরীক্ষার ফর্ম ফিল আপ করছো সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদে, মানে তুমি প্রায় 6 ফুটের কাছাকাছি। ঠিক আছে, এমন অনেক ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছে, চাকরি হচ্ছে না, বসে আছে। ঠিক আছে, 2018 পর থেকে তোমাদের পুলিশে ধরে ধরে লোক নিয়েছে, মানো আর না মানো, যতই রাজ্যের নাম খারাপ করো। ঠিক আছে, 2018 পর অনেকবার পুলিশে পরীক্ষা নিয়েছে, মাঝখানে বন্ধ হয়ে গেছে পরীক্ষা। আবার ভোটের সময় পরীক্ষা নেবে ভাই, তোমাদের পুলিশ নেই, কোথা থেকে ই করবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার 2018 পর প্রচুর ছেলে মেয়ে যুক্ত হয়েছে। ঠিক আছে, আজকে 2018 পর থেকে কটা ছেলে ডাব্লিউবিসিএস এ চাকরি পেয়েছে তুমি আমাকে বলো? খুব ট্যালেন্টেড ছেলে মেয়েরা, শুধু হাইট নেই বা দৌড়াতে পারবে না, মোটা, তার জন্য কিন্তু কি হচ্ছে, তারা পরীক্ষায় বসতে পারছে না, শুধু আফসোস করছে। তাই তোমাকে ভগবান এত সুন্দর একটা দৈহিক গঠন দিয়েছে, সেটাকে কাজে লাগাও আর একটু পড়ো। অলরেডি তুমি 70% যদি কেপিএসআই তে পেয়ে থাকো, মানে প্রিলিমিনারি ক্লিয়ার করার ক্ষমতা রাখো, তাহলে তুমি সাব ইন্সপেক্টরও হতে পারবে। তুমি কনস্টেবলে যদি 60% পাওয়ার ক্ষমতা রাখো, তাহলে তোমার বুদ্ধি যে সাব ইন্সপেক্টর থেকে কম তা কিন্তু নয়। ঠিক আছে, তা কিন্তু নয়। আজকে কনস্টেবলে দেখা যাচ্ছে 15,000 ভ্যাকান্সি বেরোচ্ছে। ঠিক আছে, তাই কাট অফটা যাচ্ছে এখানে 60, আর এখানে তোমার দেখা যাচ্ছে মাত্র 300 ভ্যাকান্সি যাচ্ছে, তাই এখানে 60 বলতে 120, আর এখানে 300 ভ্যাকান্সি আছে, তাই এখানে কাট অফ যাচ্ছে 70%। তোমার কি মনে হয় কারা বেশি বুদ্ধিমান? এখানে কারা বেশি বুদ্ধিমান? ইকুয়াল ভাই। ঠিক আছে, তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই। আজকে এই পর্যন্তই ছিল। টপাস গ্রুপ এইভাবেই তোমাদের কিন্তু সাহায্য করে যাচ্ছে, শুধুমাত্র পেড ব্যাচ বলে নয়, তোমরা এখান থেকে অনেক কিছু সাহায্য পাবে, স্ট্র্যাটেজি, এক্সাম রিলেটেড, পড়াশোনা রিলেটেড। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা রাত 10টার সময় সোম মঙ্গল বুধবার দিন ফ্রি অফ সেশনে, যাদের সামর্থ্য নেই, ফ্রি সেশন কিন্তু আমরা চালাচ্ছি। ঠিক আছে, ওভারঅল সবকিছু মিলিয়ে এটুকু আমি তোমাদের বলবো, টপাস গ্রুপ পুলিশের অ্যাসপিরেন্টদের এবং বাকি রেলের অ্যাসপিরেন্টদের বা যারা কম্পিটিটিভ ফিল্ডের জন্য পড়াশোনা করছে তাদের ব্যাপকভাবে সাহায্য করার চেষ্টা করছে। ঠিক আছে, ক্লাসে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করি, তোমাদের একটু সাপোর্ট দরকার ভাই। একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং লাইক করে দিও, আর জানিও কেমন লাগলো তোমার সেশনটা। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই। এই অ্যানালিসিস গুলো তোমরাও বাড়িতে বসে করতে পারো। ঠিক আছে, ওইটাই হয় যে তোমরাও বাড়িতে বসে করতে পারো। অনেক সময় আমরা সেই জিনিসগুলোকে বুঝি না, গাইডেন্স পাই না, সেটাই একজন এক্সপিরিয়েন্স লোকের কাছ থেকে হেল্প নেওয়া, আর কিছুই না। সেই জন্য এই টপাস গ্রুপটা তোমাদের সেইভাবেই কিন্তু সাহায্য করছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সকলকে।